নেত্রকোনা সুনামগঞ্জ হাওরে হচ্ছে দেশের বৃহত্তম উড়াল সড়ক, দৈর্ঘ্য 13.5 কিলোমিটার, বাস্তবায়ন করবে এলজিইডি। কারাগারে তথ্যের প্রয়োজনে হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে, স্বজনরা জানতে পারবেন বন্দীদের সম্পর্কে। এনসিপির আহ্বায়কের ছোট ভাই দাবি করে মিরপুরে ত্রাসের রাজত্ব কায়েম, চাঁদাবাজির পাশাপাশি বদলি বাণিজ্য। মানিকগঞ্জের শিবালয়, হরিরামপুরে পদ্মা যমুনায় তীব্র ভাঙন, নদীতে বিলীন কৃষিজমি সহ অসংখ্য ঘরবাড়ি। বনদস্যুর আতঙ্কে দিশাহারা সুন্দরবনের বনজীবীরা, অত্যাচার নির্যাতনে বাধ্য হচ্ছেন পণ্যের টাকা দিতে। ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান ডোনাল্ড ট্রাম্পের, যুদ্ধ কেবল শুরু, পাল্টা জবাব খামেনির। এবং ফিফা ক্লাব বিশ্বকাপের রিভার প্লেটের জয়ে ফ্লুমিনেন্সের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বরুসিয়া ডর্টমুন্ড। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। বাংলাদেশের বৃহত্তম উড়াল সড়ক নির্মিত হচ্ছে নেত্রকোনা সুনামগঞ্জ হাওরে, যার দৈর্ঘ্য 13.46 কিলোমিটার। এর মাধ্যমে বদলে যাবে হাওরে ঘেরা সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার চিত্র। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে কোনো বিদেশি প্রতিষ্ঠান নয়, বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। উড়াল সড়ক নির্মিত হলে এ অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে। সাদ আহমেদের রিপোর্ট। বহু যুগের দুঃখ দুর্দশা দূর হতে যাচ্ছে হাওরে ঘেরা সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলাবাসীর। প্রায় 3.5 কোটি টাকা প্রকল্প ব্যয়ে হাওর এলাকায় উড়াল সড়ক ও বৌদ্ধ অবকাঠামো উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। সুনামগঞ্জ ও নেত্রকোনা পাশাপাশি জেলা হলেও দুজেলার মধ্যে নেই সরাসরি কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা। এছাড়া বর্ষা এলেই সুনামগঞ্জ উপজেলাগুলো হয়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন। বর্ষার সময় নৌকা ও ট্রলার ছাড়া অন্য কোনো যোগাযোগ ব্যবস্থা না থাকায় বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়েন এখানকার অনেক রোগী। সেই সঙ্গে এখানে প্রসূতি মা ও শিশুর মৃত্যুর হার অন্যান্য এলাকার চেয়ে অনেক বেশি। সড়কের অভাবে এতদিন বাধাগ্রস্ত হয়েছে এখানকার শিক্ষা, আর্থসামাজিক উন্নয়নও। দীর্ঘ সময় লাগেনি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। অবশেষে সমাধান হচ্ছে এসব সমস্যার। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, হাওর এলাকায় এই প্রকল্পটি খুলে দেবে সম্ভাবনার নতুন দুয়ার। প্রকল্পের আওতায় সুরমা নদীর ওপর ব্রিজ সহ মোট 95.23 কিলোমিটার অলওয়েদার সড়ক, 31.05 কিলোমিটার ডুবো সড়ক, 13.46 কিলোমিটার উড়াল সড়ক ও 6712.63 মিটার ব্রিজ কালভার্ট বাস্তবায়িত হচ্ছে, যার প্রাক্কলিত ব্যয় 34,052 কোটি টাকা। প্রকল্পটি মোট 22টি প্যাকেজে বাস্তবায়িত হবে। ইতোমধ্যেই একটি প্যাকেজের কাজ সমাপ্ত হয়েছে। টেন্ডার প্রক্রিয়া চলমান রয়েছে 12টি প্যাকেজের কাজের। এছাড়া উপজেলা ভিত্তিক 139.74 কিলোমিটারের মোট 15টি রাস্তা তৈরি হবে, যার মধ্যে ধর্মপাশায় 67.96 কিলোমিটারের 7টি, জামালগঞ্জে 13.01 কিলোমিটারের 2টি, বিশম্ভরপুরে 7.65 কিলোমিটারের 2টি এবং তাহিরপুরে 51.12 কিলোমিটারের 4টি রাস্তা হবে। একান্ত সাক্ষাৎকারে দেশ টিভিকে এলজিইডির প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়া বলেন, প্রকল্পটি সুনামগঞ্জ জেলা সদর হতে বিচ্ছিন্ন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাকে সংযুক্ত করবে। সেই সাথে সিলেট ও সুনামগঞ্জের সাথে সংক্ষিপ্ত পথে যোগাযোগ স্থাপিত হবে ময়মনসিংহ বিভাগের। ফ্লাইওভারটা আমাদের সুনামগঞ্জ থেকে শুরু হবে, সুনামগঞ্জ জামালগঞ্জ ধর্মপাশা হয়ে নেত্রকোনার সাথে এটা সংযোগ হবে। প্রায় 32 কিলোমিটার আমাদের এই সড়কটাই, এবং এটা ময়মনসিংহ এবং সিলেট বিভাগকে যুক্ত করবে এবং প্রায় এটার লেন্থ প্রায় 50 থেকে 60 কিলোমিটার লেন্থ আমাদের কমে যাবে আর কি। এলজিইডির প্রধান প্রকৌশলী আরও বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে সুনামগঞ্জে অবস্থিত শুল্ক স্টেশন, বাগলি, বড়ছড়া, টেকের ঘাট থেকে কয়লা ও পাথর শুধু বর্ষাকালে নয়, সড়কের মাধ্যমে আমদানি করা যাবে বছরব্যাপী। সুনামগঞ্জের এখানে 3টা ল্যান্ড পোর্ট আছে, সেই ল্যান্ড পোর্টে এখানে কয়লা এবং পাথর এগুলি যে পরিবহন বর্ষাকালে হয়তো সেটা
আপনার নৌপথে হয়তো পরিবহন করতে পারে, কিন্তু যখন পানি থাকে না তখন কিন্তু এই কয়লা এবং পাথরগুলি পরিবহনের সমস্যা হয় আর কি। তো এটার আমাদের এই উড়াল সড়কটা হলে আমরা সারা বছর মানে এই কয়লা এবং পাথর এই তিনটা ল্যান্ডপোর্টের সাথে অলরেডি মানে কানেকশন হবে, পাশাপাশি স্থানীয় জনসাধারণের যে যোগাযোগ সেটা তো থাকবেই। এছাড়া প্রকল্পটির কারণে দেশব্যাপী পর্যটক ভ্রমণের পথ উন্মুক্ত হবে, সেই সঙ্গে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণের খরচ কমে আসবে বলেও মনে করেন তিনি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি হটলাইন নম্বরে যোগাযোগ করা যাবে। 24 ঘন্টার হটলাইন নম্বর 16191। আমি আবার বলছি 16191 যোগাযোগ করলে স্বজনরা জানতে পারবেন বন্দি সম্পর্কে যাবতীয় তথ্য। কারাগারের বন্দি ব্যবস্থাপনাকে আরও উন্নত করে সংশোধনাগার হিসেবে গড়ে তুলতেই এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। এছাড়া বন্দির স্বজনদের কাছ থেকে মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নেওয়া প্রতারক চক্র রোধে হটলাইন কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। ফাহিম ইউসুফের রিপোর্ট। কারাগার সংশ্লিষ্ট যে কোনো তথ্য বা যোগাযোগের প্রয়োজন হলে এখন থেকে সরাসরি যোগাযোগ করা যাবে হটলাইন নম্বরে। কারাবন্দীদের খবর জানতে স্বজনদের জন্য চালু হওয়া হটলাইন নম্বরটি 16191। কারা অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পরিচালিত হটলাইন সেবায় থাকবেন কারা কর্মকর্তা কর্মচারী ছাড়াও 2 জন আহত জুলাই যোদ্ধা। রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ স্লোগান সঙ্গে নিয়ে ও কারাগারগুলোকে সংশোধনাগার হিসেবে গড়তে এমন উদ্যোগ কারা কর্তৃপক্ষের। হটলাইন সেবায় দেশের 13টি কেন্দ্রীয় কারাগার ও 55টি জেলা কারাগারে থাকা বন্দীদের সম্পর্কে 5টি সেবা পাবেন স্বজনরা। হটলাইন নম্বরে তথ্য জানতে খরচ হবে প্রতি মিনিট 40 পয়সা। যে কোনো নাগরিকের কারাগারে আটকের তথ্য জানতে জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে যাচাই করবে কারা কর্তৃপক্ষ। এরপর হটলাইন নম্বর থেকেই বন্দির স্বজনকে সকল তথ্য জানাবে তারা। বন্দি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে মন্ত্রণালয়ে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বলে জানান অতিরিক্ত কারা মহাপরিদর্শক। বলেন, কারাগারকে দুর্নীতিমুক্ত করতে এ হটলাইন সেবা বিশেষ ভূমিকা রাখবে। আমরা কারাগারকে একটা পরিচ্ছন্ন প্রতিষ্ঠান হিসেবে, আমরা দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই। এই প্রেক্ষাপটে এই সমস্ত সেবাগুলো আমরা চালু করেছি যেখানে কোনো অর্থের কোনো লেনদেন হয় না। আগে অনেকেরই অনেক ধারণা ছিল বা ভুল ধারণা ছিল। আমরা এই ভুল ধারণা থেকে বের হয়ে এই হটলাইনের মাধ্যমে লোকজন তাদের যে প্রত্যাশিত সেবাগুলো আছে সেগুলো তারা জানাতে পারেন। ইভেন আমরা কমপ্লেনও নিচ্ছি। কেউ যদি সরাসরি কোনো ধরনের কোনো কিছু করে আমরা সেই কমপ্লেনগুলো নিচ্ছি, সেগুলোকে আমরা যাচাই বাছাই করছি এবং প্রয়োজনে পানিশমেন্টের আওতায় তাদেরকে নিয়ে আসব। আমাদের বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ এরকম একটা প্রস্তাবনা অলরেডি মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে বন্দীদের পুনর্বাসনের পরিকল্পনার কথাও জানান কর্নেল মোহাম্মদ মোস্তফা কামাল। বন্দীদেরকে আমরা আর শুধুমাত্র আটকে না রেখে তাদেরকে আমরা কাজে লাগাতে পারবো। তারা আসলে একটা ওয়ার্কফোর্স হিসেবে কাজ করবে, যেটা অন্যান্য দেশেও আছে, এবং এই ওয়ার্কফোর্স বা সংশোধনাগারের পদ্ধতি হিসেবে সেই বিভিন্ন কাজের সাথে যুক্ত হবেন। আমরা প্রাথমিকভাবে যেরকম চিন্তা করছি যে একটা কারেকশনাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক হবে, যেই ইন্ডাস্ট্রিয়াল পার্কে 10 থেকে 12টা ফ্যাক্টরি থাকবে, যে ফ্যাক্টরিগুলো পরিচালিতই হবে গিয়ে বন্দীদের মাধ্যমে। মূলত কারাগারকে প্রকৃত সংশোধনাগারের রূপান্তরের অংশ হিসেবে গত জানুয়ারিতে এ সেবা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই দাবি করে মিরপুরে যেন এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কিছু নেতা। অফিসে ধরে এনে ব্যবসায়ীকে অমানবিক নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্ট্যাম্পে নেন জোরপূর্বক স্বাক্ষর। সরকারি অফিসে বদলি বাণিজ্য কিংবা চাঁদাবাজি, কি অপকর্ম নেই তাদের। দেশ টিভির হাতে এসেছে এমন তুঘলিকাণ্ডের একাধিক তথ্য প্রমাণ। অবশ্য এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নাহিদ ইসলাম নিজেই। সালাউদ্দিন রাসেলের ছবিতে অনুসন্ধান করেছেন এম এ আজিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর অফিস যেন এক টর্চার সেল।
ব্যবসায়ীকে ধরে এনে নির্যাতন করে ব্ল্যাঙ্ক চেক ও স্টাম্পে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক সাদমান ও শাওন। সঙ্গে আছেন শাহালী থানার সদস্য সচিব পারভেজ সহ 8 থেকে 10 জন। প্রচার করতেছে কি কি করছে, মারছে মানে ইচ্ছা মতো মারছে, আপনি কি বলে থাপ্পড় মারছে, জানি কাটিয়ে বানাইছে। কে মারছে, কে থাপ্পড়টা মারছে, কে হ্যাঁ থাপ্পড়টা মারছে কে, মানে উনি একটা খুব জোরে বাড়ি দিছে, আমার এখানে ভেঙে গেছে। এ চক্রের অধিকাংশ সদস্যই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের ছোট ভাই পরিচয়ে দাপিয়ে বেড়ান মিরপুর জুড়ে। নাহিদ ইসলামের সঙ্গে তোলা একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ ও বিভিন্ন দপ্তরে কর্মকর্তাদের দেখিয়ে করেন প্রভাব বিস্তার। এমন একাধিক ভিডিও ফুটেজ আসে দেশ টিভির হাতে। অভিযোগের সত্যতা যাচাইয়ে মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে দেশ টিভি টিম। ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি, তবে জানান নাহিদ ইসলামের সঙ্গে ঘনিষ্ঠ ছবি দেখিয়ে তার ছোট ভাই দাবি করে বদলি সহ বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করেন তারা। আমাদের এনসিপি যে বর্তমান আহ্বায়ক, ওনার ছোট ভাই প্রথমে এটা করেছি, ওনার সাথে ছবিও আছে, তার প্রোফাইল পিকচার। তো তিনি আমাকে খুব বিয়ে করেছেন, নিজের পরিচয়টাকে খুব বেশি মাত্রায় প্রকাশ করে বদলের জন্য অনেকটা চাপ প্রয়োগ করেছেন। এটি সূত্রে যেটা ছিল সেটা হলো যে ভয় দেখানোর চেষ্টা। শুধু দপ্তর নয়, তাদের ত্রাসের রাজত্ব যেন মিরপুর জুড়ে। বাদ পড়ছে না বসত বাড়িও। কদিন আগে শুধু হামলা নয়, লুটপাটও চালায় এরা, যার বিচার চাওয়া তো দূরে থাক, সে ঘটনা মনে করতেই ভয়ে আটকে ওঠেন ভুক্তভোগীরা। আমরা মেন্টালি ওই স্টেটে নাই ভাই, আমাদের বাচ্চারা শেষ হয়ে যাবে। বাচ্চাগুলো এখনো ট্রমাটাইজ হয়ে ঘুমাইতে পারে না। ওই দিনের রেকর্ডটা শুনে বিশ্বাস করছেন না তো, ওরা এই জাস্ট জানবে আমাদের বাসার সামনে সব নিয়ে হাজির। আপনারা তো দুজনের নাম দিচ্ছেন না, অসংখ্য, কয়টার নাম বলবো। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এ নেতাদের সম্পর্কে জানতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের মুখোমুখি হতে চাই আমরা। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তিনি। বলেন এদের কর্মকাণ্ড সম্পর্কে কিছুই জানেন না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণেরও দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে পাওয়া যায়নি কাউকে। ফোন কলও রিসিভ করেননি মুখপাত্র উমামা ফাতিমা, দেননি মুঠোফোনে পাঠানো খুদে বার্তার জবাবও। তাহলে নাহিদ ইসলামের সঙ্গে তোলা ছবি পুঁজি করেই কি মিরপুরে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছেন সাদমান শাওনরা? জানতে তাদের মুখোমুখি আমরা। তাদের দাবি কারো পরিচয়ে প্রভাব বিস্তার করেননি। আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ থাকার অপরাধে হামলা ও ধরে এনে পিটিয়েছেন তারা। আওয়ামী লীগের কিছু তার সাথে মানে যোগাযোগে তথ্য প্রচারের পাওয়া গেছে, ওটা নিয়ে একজন হচ্ছে আমাদের একজন শাহালী, সে হচ্ছে তাকে একটা আঘাত করে বসছে পিঠে। নাহিদ বলেন বা অন্য যারা আছেন, আমরা কিন্তু সবাই একই সেশনের। আমি 2016-17 সেশনের, ওরা হচ্ছে 2016। সেখানে বন্ধুর পরিচয় ব্যবহার করে কোনো ধরনের বাড়তি ফায়দা নেওয়া, এটা আসলে কোনোভাবে আমাদের মোটিভের সাথে যায় না। অথচ বর্তমানে বৈষম্য বিরোধী আন্দোলনের এ নেতাদের অসংখ্য ছবি ভিডিও প্রমাণ করে আওয়ামী লীগের স্থানীয় নেতা থেকে শুরু করে শীর্ষ নেতাদের আস্থাভাজন ছিলেন এই সাদমান শাওনরাই। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। চট্টগ্রামে বেড়েছে করোনার প্রকোপ। একজনের মৃত্যুর পর আতঙ্ক বাড়ছে মানুষের। হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে খোলা হচ্ছে কল সেন্টার। পর্যাপ্ত কিট ও টিকা মজুত রয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন। একেএম নাজিমের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। চট্টগ্রামে বাড়ছে করোনা সংক্রমণ। এ সপ্তাহে একজনের মৃত্যুর পর জনমনে বাড়ছে আতঙ্ক। সামনে সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে হাসপাতালগুলো। এরই মধ্যে কিছু হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হিসেবে ঘোষণা করা হয়েছে। খোলা হচ্ছে কল সেন্টার, যেখানে পাওয়া যাবে করোনা সংক্রান্ত সার্বক্ষণিক টেলিফোন সেবা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা একটা সার্ভিস সেন্টার আমরা খুলব, যাতে করে সবসময় সেখানে টেলিফোন করলে তাতে করে আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা দিতে পারি। চিকিৎসা গাইডলাইন আছে, আগে যে টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ, টেকনিক্যাল কমিটি আছে ন্যাশনাল,
তারা গাইডলাইন অনুযায়ী আমরা চলি। এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা শুরু হলেও জেনারেল হাসপাতাল পুরোপুরি প্রস্তুত নয়। কর্তৃপক্ষ বলছেন লোকবল সংকটের পাশাপাশি কিছু যন্ত্রপাতি এখনো সচল করা সম্ভব হয়নি। যদি কোনো পেশেন্ট এরকম চলে আসতে পারে ডায়ালাইসিস রোগী উইথ কোভিড, তাহলে তাদেরকে আমরা ওই ডায়ালাইসিস মেশিনে তাদেরকে আমরা ব্যবস্থা আছে, এরকম কোনো সমস্যা হবে না। কোভিডকে কেন্দ্র করে আসলে আমরা আমাদের সীমাবদ্ধতাগুলোকে আলোচনা করতেছি। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম সীমাবদ্ধতা ছিল যে জনবল সংকট, সেটা নিয়ে আসলে আমরা এখন কাজ করছি। সিভিল সার্জন জানিয়েছেন করোনার প্রকোপ নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষার জন্য পর্যাপ্ত কিটের ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি করোনার টিকাও মজুত রাখা হয়েছে। আপনারা জানেন বিগত 1-1.5 বছর কোভিড ছিল না, এজন্য আমাদের যে লজিস্টিক যেগুলো ছিল, কিট যেগুলো ছিল, এগুলো ডেটগুলো এক্সপায়ার হয়ে গেছে। এখন এই সময়ে আমাদের দ্রুতগতিতে কিট ব্যবস্থা করা হয়েছে, আর আমাদের কাছে পর্যাপ্ত প্রায় 80,000 মতো ভ্যাকসিন আছে আমাদের। চট্টগ্রামে করোনা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে থাকলেও যে কোনো সময় তা জটিল হতে পারে। চূড়ান্ত নিরাপত্তা নিশ্চিত করতে জনসচেতনতায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশজুড়ে বেড়েছে করোনা ও ডেঙ্গুর প্রকোপ, হাসপাতালগুলোতে চলছে প্রস্তুতি। আরও জানাতে সিলেট ও মেহেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খালেদ আহমেদ ও আখতারুজ্জামান। প্রথমেই যাচ্ছি সিলেট। খালেদ, সিলেটে করোনা ও ডেঙ্গুর সর্বশেষ পরিস্থিতি কি আমাদের জানাবেন? বুবলি, সিলেটে গতকাল আরো 2 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 4-এ। এর আগে গত শুক্রবার 1 জন এবং গত রবিবার আরেকজন এবং গতকাল মঙ্গলবার 2 জন। এ নিয়ে 4 জন রোগীর মধ্যে 3 জনই ভর্তি আছেন সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল, যেটি সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, এখানে, এবং আরেকজন রোগী ভর্তি আছেন একটি বেসরকারি হাসপাতাল নর্থ ইস্ট মেডিকেল কলেজে। তো আমরা এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছেন ডাক্তার মিজানুর রহমান, তার সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই 4 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন নারী, এবং সকলেই কিন্তু মোটামুটি প্রাপ্তবয়স্ক, এবং 80 বছর বয়স্ক একজনের অবস্থা মোটামুটি একটু করুণ বলা যায়, এবং তিনি আইসিইউতে ভর্তি আছেন। একই সাথে তিনি যেটি জানিয়েছেন যে তারা প্রত্যেকেই কিন্তু হৃদরোগে আক্রান্ত। তারা অন্য একটি হাসপাতালে ভর্তি ছিলেন, সেখান থেকে এখানে এসেছেন। এবং একই সাথে আমাদেরকে ডাক্তার মিজানুর রহমান যেটি জানিয়েছেন, 80 বছর বয়সের যিনি রয়েছেন এখানে ভর্তি, তিনি বিদেশে ছিলেন। তিনি অতি সম্প্রতি ঈদের সময়ে দেশে ঈদ করতে এখানে এসেছিলেন, এবং এখানে আসার পর তিনি করোনায় আক্রান্ত হন। এবং আপনাকে আরো জানিয়ে রাখি, যিনি 80 বছরের যিনি বৃদ্ধ, তার বাড়ি সুনামগঞ্জ জেলায়, এবং বাকি 3 জনের মধ্যে 2 জন সিলেট নগরীর বাসিন্দা এবং 1 জন রয়েছেন বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। দর্শকদের জানিয়ে রাখতে চাই যে করোনা ডেডিকেটেড এই হাসপাতালটি আসলে আগের বারও যখন করোনা পরিস্থিতি খারাপ পর্যায়ে চলে যায়, তখনও কিন্তু এই হাসপাতালটিকে ডেডিকেটেড হাসপাতাল হিসাবে সিলেটের প্রশাসন চিহ্নিত করেছিলেন, এবং এখানে করোনার চিকিৎসা দেওয়া হয়েছিল। আমরা জানিয়ে রাখি যে এই প্রতিবেশী দেশের যে বিভিন্ন অঞ্চলে করোনার যে নতুন ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার ঘটনা বাড়ছে, এটার প্রেক্ষিতেই সিলেটে আসলে 4 জন করোনায় আক্রান্ত হয়েছেন, এমনটি আসলে আমরা জানিয়েছি সিলেটের স্বাস্থ্য বিভাগের নিকট থেকে। স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে যে এই শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেটি করোনার জন্য ডেডিকেটেড, এই হাসপাতালে করোনা রোগীর চিকিৎসার জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে, এবং এই হাসপাতালেই এখন পর্যন্ত যারা করোনা আক্রান্ত হচ্ছেন তারা চিকিৎসা নিচ্ছেন। এবং এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার, তিনি স্বাস্থ্য সচেতনতার জন্য প্রত্যেক জনগণকে মাস্ক পরিধানের জন্য অনুরোধ জানিয়েছেন। তো সিলেটের করোনা পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। এখন আমরা চলে যাব মেহেরপুরে, সেখানে রয়েছেন সহকর্মী আখতার জানাবেন মেহেরপুরের করোনা পরিস্থিতি।
ধন্যবাদ খালেদ। আপনি যেমনটি বলছিলেন যে আপনার জেলার পাশাপাশি কিন্তু আমাদের মেহেরপুর জেলা কিন্তু একটি সীমান্তবর্তী জেলা, যেখানে কিন্তু বিগত 2019 সালে যখন এই করোনার প্রকোপ বৃদ্ধি হয় তখন যে রেড জোন যে জেলাগুলি ছিল তার মধ্যে কিন্তু একটি জেলা আমাদের এই মেহেরপুর। তো নতুন করে যে সাব ভেরিয়েন্টের যে প্রকোপ দেখা দিয়েছে সারা দেশে, তার মধ্যে কিন্তু আমাদের মেহেরপুরও কিন্তু এখনো কিন্তু এ পর্যন্ত একজনের শরীরে কিন্তু এই করোনা শনাক্ত হয়েছে গত 2 দিনে। তো আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছি, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে কথা বলেছি, সেখানে কিন্তু তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছেন এবং করোনা ওয়ার্ড আলাদা করে দিয়েছেন এবং মানুষেরকে সচেতন করার জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তো আমরা এইখানে দেখেছি যে প্রতিদিনই কিন্তু সর্দি কাশি, ঠান্ডা, গলা ব্যথা এবং পাতলা পায়খানা নিয়ে কিন্তু অনেক রোগী কিন্তু হাসপাতালে আসছে এবং ব্যবস্থাপত্র নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। তো আমরা এখানে যেখানে আছি সেটি গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই গাংনীতে কিন্তু গত পরশু কিন্তু একজন নারীর দেহে কিন্তু করোনা শনাক্ত পজিটিভ হয়েছে। তাকেও কিন্তু তার পরিবারের কাছে স্বাস্থ্যবিধি মেনে কিন্তু সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমরা কথা বলবো এই গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যিনি আবাসিক মেডিকেল অফিসার রয়েছেন মাসুদুর রহমান। আপনি জানাবেন যে আসলে গাংনীতে এবং মেহেরপুরে কি কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য? জি, আমাদের এখন যেহেতু একটা সিজনাল সময় চলতেছে সর্দি কাশির, এর পাশাপাশি করোনার যে প্রকোপ বৃদ্ধি পেয়েছে এই জন্য আমরা সচেষ্ট আছি। আমাদের প্রতিদিনই টেস্ট হচ্ছে, করোনা টেস্ট হচ্ছে, আর এবং ডাক্তার এবং সিস্টারদের সমন্বয়ে আমাদের একটি র্যাপিড রেসপন্স টিম গঠন করা আছে। যথেষ্ট পরিমাণ অক্সিজেন এবং করোনা রোগীর জন্য আলাদা বেড পর্যাপ্ত পরিমাণে আছে। আমরা যথেষ্ট পরিমাণে প্রস্তুত আছি এবার করোনাকে মোকাবেলা করার জন্য। ইনশাল্লাহ আমরা এবার করোনা কন্ট্রোল করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন এখানকার যিনি আবাসিক মেডিকেল অফিসার আছে, তিনি বলছিলেন যে সব ধরনের প্রস্তুতি তাদের মধ্যে আছে। আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু গাংনী হাসপাতালে কিন্তু অনেক রোগী চিকিৎসা নিতে এসেছেন, কিন্তু তারা কিন্তু স্বাস্থ্যবিধি নামে নেই কিন্তু এখানে এসেছে। তাদের আমরা দেখেছি যে এখানে কোনো মাস্কের তারা ব্যবহার করেনি। তো আমরা এখানকার যিনি সিভিল সার্জন রয়েছেন মেহেরপুরের AKM আবু সাইদ, তিনি আমাকে জানিয়েছেন যে স্বাস্থ্যবিধি মানার জন্য বিভিন্ন জায়গায় মাইকিং করার প্রস্তুতি চলছে, বিভিন্ন গ্রামে গ্রামে সচেতনতা তৈরি করা হয়েছে এবং যে হ্যান্ড স্যানিটাইজেশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অলরেডি যেগুলি পুরাতন ছিল জায়গাগুলি ছিল সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে। তো আমরা মুজিবনগরে খোঁজ নিয়েছি, সেখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণের যে করোনা টেস্টের কিট, সে কিট কিন্তু নেই, কিন্তু চাহিদা পাঠানো হয়েছে। তো আমার কাছে এই ছিল মেহেরপুর থেকে করোনা পরিস্থিতির সর্বশেষ। বুবলি, খালেদ এবং আক্তারুজ্জামান, আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, করোনা ও ডেঙ্গু নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুরে পদ্মা ও যমুনা নদীর তীরে তীব্র ভাঙন শুরু হয়েছে। নদীতে বিলীন হয়ে গেছে বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষি জমি ও অসংখ্য ঘরবাড়ি। সহায় সম্বল হারিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন ভাঙন কবলিত পরিবারগুলো। আব্দুল আলিমের পাঠানো তথ্য ও ছবিতে জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। মানিকগঞ্জের শিবালয় ও হরিরামপুর উপজেলার পদ্মা ও যমুনা নদীর ভয়াবহ ভাঙনে প্রতি বছর শত শত পরিবার সর্বস্ব হারাচ্ছেন। হরিরামপুরের 13টি মৌজার মধ্যে 12টি নদীগর্ভে বিলীন হয়ে গেছে, পাল্টে গেছে এলাকার মানচিত্র। বিদ্যালয়, হাটবাজার, মসজিদ, কবরস্থান, কৃষিজমি, বসতভিটা সহ সবই নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীর দুই পারের মানুষ ভাঙনে দিশেহারা ও দুর্বিষহ জীবনযাপন করছে। স্থানীয়দের অভিযোগ, অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদী ভাঙন বেড়েছে। সময় মতো জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যবস্থা নিলে এই দুর্দশা এড়ানো যেত। আমাদের এই পর্যন্ত মনে করেন যে আরো জায়গা ছিল, ভাঙ্গা এই পর্যন্ত আইছে। ঘর বাড়ি ভাঙ্গা নদী বলাংশ হয়ে যাচ্ছে, মন্দির, মাদ্রাসা, কবরস্থান সম্পূর্ণ ভাঙ্গে যাচ্ছে। মাটি কাটার ফলে এই ভাঙনটা বেশি হয় এবং কি স্থায়ীভাবে বাঁধ নির্মাণ নাই, যার কারণে ভাঙন বেশি হয়। সরকার কাছে আবেদন করি যাতে আমাদের এখানে ভাঙনটা বন্ধ হয়। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কাজ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আর ভাঙনের কবলিত যারা জনগণ আছে তাদের যেহেতু তারা দুর্যোগে
কবলে পড়েছেন, সেই কারণে ওই সমস্ত পরিবারকে আমরা সাহায্য দিয়ে থাকি। এই কাজগুলো আমরা রেগুলার করে থাকি। এবারও আমাদের প্ল্যান আছে, পাশাপাশি নদী ভাঙ্গনে ফসলের জমি ক্ষতিগ্রস্ত হলেও আমরা সাহায্য করে থাকি। বর্ষালেই পদ্মা যমুনার তাণ্ডবে কাঁপে মানিকগঞ্জের গ্রামগুলো, অথচ বছরের পর বছর গেলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। তাই স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। বনদস্যুর আতঙ্কে দিশেহারা সুন্দরবনের জেলে, মৌয়াল সহ বিভিন্ন বনজীবীরা জীবিকা নির্বাহের তাগিদে জঙ্গলে প্রবেশে বনদস্যুদের পণ্যের টাকা দিতে বাধ্য হচ্ছেন তারা, নইলে নেমে আসছে অত্যাচার, নির্যাতন। অসহায় হয়ে সুন্দরবন উপকূলবাসী এখন দস্যুমুক্ত সুন্দরবনের দাবি করছেন। শরীফুল্লাহ কায়সার সুমনের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। আকাশে ঝড় তুফান, মাটিতে বাঘ, সাপ আর পানিতে কুমির, এসব ছাড়িয়ে বনজীবীদের বড় আতঙ্কের নাম বনদস্যু। তাদের হিস্সা না দিয়ে কারো সামর্থ্য নেই জঙ্গলে যাবার। জীবন বাজি রেখে যে টাকাটা উপার্জন করছি 2025 সাল থেকে এই টাকা আবার কার্ডের মাধ্যমে এই বনদস্যুদের দিতে হচ্ছে। আমাদেরকে কাট করে যেতে হয়, অন্যথায় আমাদেরকে ধরে ধরে জিম্মি করে। বংশ পরম্পরায় 4-5 প্রজন্ম ধরে জঙ্গলে মধু আহরণ করে আসছে মাহমুদুলের পরিবার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে পরিবারের একাধিক ব্যক্তি পড়েছেন বাঘ কুমিরের কবলে। গত বছর বাঘের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন মাহমুদুলের ভাই। এবার তার প্রাণ কেড়ে নেওয়ার হুমকি দিয়েছে বনদস্যুরা। জীবন বাঁচাতে মাহমুদুল এবং তার সহযোগী মোয়ালদের দিতে হয়েছে পণের টাকা। আমাদের সাতক্ষীরা রেঞ্জে সবচেয়ে বেশি উৎপাত হচ্ছে, খুব ভয়ের মধ্যেই সুন্দরবনে এখন মাছ কাড়া মেরে খাচ্ছে। বনজীবীদের সাথে কথা বলতে গেলে বেশিরভাগই প্রাণের ভয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এসব উপেক্ষা করে যারা কথা বলেছেন তাদের স্পষ্ট বক্তব্য, সুন্দরবন দস্যুমুক্ত না হওয়ায় বনে আশঙ্কাজনক হারে কমছে পর্যটকের সংখ্যা। যদি দ্রুতই সুন্দরবন থেকে জলদস্যু মুক্ত না করা হয়, যেমন এই এলাকার মানুষের জীবন জীবিকার উপরে প্রভাব পড়বে, তেমনি এখানে টুরিস্ট আর সেইভাবে আসবে না, কারণ টুরিস্টরা নিরাপত্তাহীনতায় ভুগছে। গত মাসে আমার স্বামী বনে গেছে, জলদস্যুরা আমার স্বামীর নৌকা আটকাইছে, টাকা চাইছে। এদিকে বাওয়ালিরা জানিয়েছে এবার তারা বনদস্যুদের পণের টাকা দিয়ে গোলপাতা কেটেছে। এরপরও আবার আরেক বাহিনী পণ নিতে বেপরোয়া মারপিট করে নির্যাতন চালাচ্ছে। সর্বোচ্চ টাকা দিতে হচ্ছে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের। ডাকাতের সংঘর্ষ, সুন্দরবনে বাঘের সংঘর্ষ, জলেতে কুমিরের সংঘর্ষ। আগে যেত জীবন, এখন যাচ্ছে আমাদের জীবিকা। বনদস্যুমুক্ত সুন্দরবন চাই এবং সুন্দর একটি পরিবেশ যাতে হয় সেটাই আমরা চাই। এ অবস্থায় দ্রুতই সমন্বিত অপারেশনের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। এই বিষয়ে ডিসি স্যার এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ, বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ বর্তমানে 4টি বাহিনীর দখলে। তাদের উপবাহিনীরাও অতিষ্ঠ করে তুলেছে সুন্দর বনাঞ্চল। এ অবস্থা চলতে থাকলে জেলে, বাওয়ালি, মোয়ালিদের মধ্যে 2 লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়বে বলছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জে ঈদের ছুটিতে গত এক সপ্তাহে 5টি হত্যাকাণ্ড হয়েছে। এর মধ্যে জমি সংক্রান্ত বিরোধে 4টি এবং ক্রিকেট খেলায় তুচ্ছ দ্বন্দ্ব নিয়ে একটি খুনের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে। তারেক রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। চাঁপাইনবাবগঞ্জে 8 জন খুন হন শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের কামালপুরের আলাউদ্দিনের ছেলে মাসুদ রানা। 9 জুন খুন হন গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের সুবিল গ্রামের আবুল হোসেনের ছেলে আব্দুল বাসেদ। 10 জুন চরমোহনপুর লাহাপাড়া এলাকায় ছোট ভাইয়ের ছুরিকাঘাতে খুন হন বড় ভাই আব্দুর রশিদ। 12 জুন প্রতিবেশীদের হাতে খুন হন শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের বাবুপুরের হোসেন আলীর ছেলে রফিকুল ইসলাম ওরফে কালু। 13 জুন খুন হন একই উপজেলার মোবারকপুর ইউনিয়নের ওপরটোলা গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে নজরুল ইসলাম। পুলিশ সংশ্লিষ্টরা জানান, প্রতিপক্ষের হাতে জমি সংক্রান্ত বিরোধেই খুন হয়েছেন মাসুদ রানা, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম ও নজরুল ইসলাম। আর ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় প্রতিপক্ষের হাতে প্রাণ হারিয়েছেন আব্দুল বাসেদ। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় হত্যা মামলা হয়েছে। গ্রেপ্তার হয়েছে আসামিরাও। বিচার সালিশ করে ওটা মীমাংসা হয়ে গেছিল, কিন্তু ওর ভিতরে ছিল কঠোর,
কঠোর না থাকলে কে মানে এভাবে মারবে। জমি জমা নিয়ে গন্ডগোল, কিন্তু এই যে পরিকল্পিতভাবে এত গন্ডগোলটা হবে বাড়িতে আমি জানতাম না। যে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সুষ্ঠু বিচার চাই। হত্যাকাণ্ড বন্ধে সামাজিক সম্প্রীতি বজায় রাখা সহ প্রশাসনকে আরো কঠোর হওয়ার পরামর্শ জেলা নাগরিক কমিটির। সামাজিক সম্প্রীতি বজায় রাখার জন্য সমাজের বিত্তশালী এবং সমাজের মানুষগুলি একত্রিত হয়ে সমাজে সৌহার্দ্যপূর্ণ কালচার শুরু করলে ভালো হবে। এদিকে জেলা পুলিশ সুপার বলছে, অধিকাংশ ঘটনা ঘটেছে পরিবারের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে। প্রতিটি ঘটনায় আসামিদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাপঝোপের কারণে, কথা কাটাকাটির কারণে ভাই ভাই বা চাচা ভাতিজা মারামারি হয়, মারামারি অনেক আহত হয়ে মারা গেছে। কেউ অ্যারেস্ট করা হয়েছে, আর যারা পলাতক আছে মামলা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হবে, মামলা তদন্ত সঠিকভাবে করা হবে। ঠুনকো ঘটনায় হত্যাকাণ্ড বন্ধে প্রতিটি মানুষের মধ্যে পারিবারিক সম্প্রীতি বজায় রাখা প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজধানীর মিরপুরে একটি ভবনে যৌথ অভিযান পরিচালনা করে 2 মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। আটককৃতরা সম্পর্কে দেবর ভাবি। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ অর্থ, ইয়াবা এবং ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রাখাইনখোলা এলাকার সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় দারুস সালাম আর্মি ক্যাম্পের একটি টহল দল। এ সময় আরিফুল ইসলাম রাজীব ও সানিয়া আক্তার নামে 2 জনকে আটক করে সেনাবাহিনী। আটককৃতদের কাছ থেকে 383 পিস ইয়াবা, নগদ 10,32,000 টাকা ও 28টি ছিনতাইকৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। রাতেই তাদের শাহ আলী থানায় হস্তান্তর করা হয়।